এবং কতক্ষণ দিব এটা জানা উচিত। পাম্পে মানে ইউজুয়ালি বলে যে মানে আমরা যে ডোজে দেই 40, এটাও হাই ডোজই, কিন্তু এর চেয়ে আরো বেশি ডোজ। তাহলে কতক্ষণের জন্য দিব? 72 আওয়ার্স, 72 ঘন্টা। টার্লিপ্রেসিন একটু বেশি, এটা 3 to 5 ডেজ, 5 ডেজ পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, এখন কি ডোজে দিব? আমরা তো হ্যাপাটোরেনল বলছিলাম, আবার এখানে বলছি। ওইটার ডোজ কি আর এটার ডোজ কি? আচ্ছা, হ্যাপাটোরেনাল সিনড্রোম আর আপার জিএ ব্লিডিং, এর মধ্যে দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোনটা বেশি খারাপ, মানে কোনটা পেশেন্ট দ্রুত মারা যাচ্ছে? আপার জিএ ব্লিডিং। তাহলে এখানে ডোজ বেশি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে। তাহলে হ্যাপাটোরেনাল সিনড্রোমের ডোজ কি? 1 মিলিগ্রাম 6 আওয়ারলি। আর এইখানে যখন দিব 2 মিলিগ্রাম 4 আওয়ারলি। ঠিক আছে, হিসাব সহজ তো। যেটা বেশি খারাপ সেখানে আমরা ডোজ বেশি দিব, ফ্রিকোয়েন্টলি দিব। আর যেটা একটু কম্পারেটিভলি কম খারাপ সেখানে ডোজ কম, ফ্রিকোয়েন্সি একটু কম, মানে বাড়াই দিব আর কি। এন্ডোস্কোপি করার পরে আমরা দেখতে পেলাম বেরিসেল, তাহলে বেরিসেলের লাইগেশন করবে। যদি আপার ব্লিডিং পিওডি হয় তাহলে টার্লিপ্রেসিন অফ করবে এবং এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট হবে। এই তো শেষ। তাহলে আরেকটা হলো যে আমরা প্রথমে যেটা নিয়ে গেছিলাম যে একিউট মেসেন্টারিক ইসকিমিয়া, আমরা ডায়াগনোসিস পর্যন্ত বলছিলাম যে সিটি করা লাগবে, সিটি অ্যাঞ্জিওগ্রাম, অথবা সিটি অ্যাঞ্জিওগ্রামে তো আমরা ফিলিং ডিফেক্ট পাবো অ্যাঞ্জিওগ্রাম যদি করি। আর এমনি নর্মাল সিটি করলে বাতাস পাইতে পারি বিভিন্ন জায়গায়, ইন্টেস্টাইনাল লুমেনের ভিতরে বাতাস, লুমেন বলতে সরি ওয়ালের ভিতরে বাতাস, লুমেনের ভিতরে বাতাস এমনি থাকবে। ধরো যে নিমোবিলিয়া বলে, মানে বিলিয়ারি ট্রাক বা বিলিয়ারি চ্যানেলে তো মানে বাতাস থাকার কথা না, সেখানেও পাচ্ছি। তাহলে এগুলো হলো একিউট মেসেন্টারিক ইসকিমিয়ার পক্ষে যাবে। তাহলে এইসব ক্ষেত্রে চিকিৎসা কি হবে? একিউট মেসেন্টারিক ইসকিমিয়া হয়ে কি সমস্যা হয়? গাট গ্যাংগ্রিন হবে, মানে পেরিটোনাইটিস হবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি পেশেন্টের সার্জিক্যাল ম্যানেজমেন্টই বেশি লাগবে। আর পেশেন্ট যদি ইনিশিয়ালি আসে তখন থ্রম্বোলাইসিস করা, থ্রম্বোক্টমি করা, আমরা যেমন পালমোনারি এম্বোলিজমের যে ম্যানেজমেন্ট বা একিউট করোনারি সিনড্রোমের যে ম্যানেজমেন্ট, এখানে একই রকম হবে। যে তুমি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারো, আর্লি অ্যাঞ্জিওগ্রাম করতে পারো, তুমি সেটাকে করতে পারো। অনেক সময় ক্রনিক হতে পারে, ক্রনিক মেসেন্টারিক ইসকিমিয়া দেখছো পেশেন্ট কোনো সময়? ক্রনিক মেসেন্টারিক ইসকিমিয়া পেশেন্টের একটা টিপিক্যাল হিস্ট্রি বলবে, পেশেন্ট দেখতেও একটা টিপিক্যাল ফিচার্স চলে আসবে। পেশেন্ট বলবে খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে, ইউজুয়ালি 30 মিনিট পরে পেইন হয়, এবং পেশেন্ট ভয়ে আর খাইতে চায় না, ধীরে ধীরে সে ক্যাকেক্সিয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্রনিক ইসকিমিয়া কাদের হয়? যাদের অ্যাথেরোভাস্কুলারিসিস বেশি হয়, ইউজুয়ালি তারাই। মানে অ্যাথেরোভাস্কুলারিসিস যেসব পেশেন্টের স্মোকার বা ইসকিমিক হার্ট ডিজিজ যাদের থাকবে ওদের ক্ষেত্রে স্ট্যান্ড করা, আমরা হার্টের স্ট্যান্ড করে না, করোনারি আর্টারি ডিজিজ হলে এখানে স্ট্যান্ড করে দেয়, মানে রিং পরায় দেয়। আচ্ছা, এরপর আসি আমরা টক্সিক মেগাকোলন। তাহলে এখানে শব্দ দুইটা, একটা হলো টক্সিক আর একটা হলো মেগাকোলন। কোনো কারণে কোলন বড় হয়ে গেল, ডায়ালেটেড হয়ে গেল, কি কি কারণে হইতে পারে কোলন বড় হয়ে যেতে পারে? আলসারেটিভ কোলাইটিস একটা, ক্রনসে ইউজুয়ালি হয় না, তারপরে ক্রনস ডিজিজ, ক্রনসে তো ন্যারো হয়, লুমেন ন্যারো স্ট্রাকচার হয়। সিডিআই মানে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনফেকশন, সেটা থেকে হইতে পারে। হ্যাঁ, তাহলে একটা হলো কোলন বড় হয়ে যাবে, ডায়ালেটেড হয়ে যাবে, হয়ে অনেক সময় পারফোরেশন হইতে পারে। আর পারফোরেশন না হলেও এর সাথে কি হবে? টক্সিসিটি আসবে, পেশেন্ট দেখতে লুকিং টক্সিক থাকবে, তার ফিভার থাকবে, হাইপোটেনশন থাকবে। আমরা যদি কোনো ব্লাড হ্যামাটোলজি করি, টোটাল কাউন্ট বেশি আসবে, তাই না? তারপরে সিআরপি বেশি আসবে। আচ্ছা, তাহলে এই ধরনের যদি হয় তাহলে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল কেমন হবে? তাহলে পেশেন্টের টক্সিসিটি আগে কমাইতে হবে, রিসাসিটেশন করতে হবে। তাহলে পেশেন্টের এসব ক্ষেত্রে লাগবে কি? ফ্লুইড, ভ্যাসোপ্রেসর বা আয়োনোট্রপস লাগতে পারে। পেশেন্টের পেন কিলার লাগবে। পেশেন্ট যদি ওই যে এখানে আমরা লিখি না ইনফেকশাস রিলেটেড হইতে পারে, ইনফেকশাস রিলেটেডও হইতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স। যদি এটা রিলেটেড হয়
আইবিডি রিলেটেড হয় স্টেরয়েড লাগবে, আলসারেটিভ কোলাইটিস রিলেটেড হলে স্টেরয়েড লাগবে। তারপরে মেগাকোলন যেহেতু হইলো এবং পেরিটোনিয়াল ফিচার যদি আসে, যদি পারফোরেশন হয় তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে, সার্জিক্যাল কনসালটেশন। তারপরে আমরা বড় পড়াটাতে আসি, একিউট প্যানক্রিয়াটাইটিস। একিউট প্যানক্রিয়াটাইটিসের, তাহলে আমাদের একিউট প্যানক্রিয়াটাইটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া জানতে হবে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার নাম কি, যত কোশ্চেন দেই আমি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিসের নাম রয়েছে? না, গ্লাসগো না, র্যানসন না, র্যানসন না, এটা আটলান্টা ক্লাসিফিকেশন, আটলান্টা। তাহলে সেখানে তিনটার মধ্যে দুইটা থাকলেই হবে, তাই না? তিনটার মধ্যে দুইটা কি? পেইন, মানে টিপিক্যাল পেইন হইতে হবে। আর এমআইএলএস অথবা লাইপেস কতটুকু বাড়বে? 3 গুণে, আপার লিমিটের 3 গুণ। ওই কথাটা বলতে হবে। আপার লিমিট যদি দেওয়া থাকে 200 তাহলে হইতে হবে 600, কথার কথা। হ্যাঁ, তাহলে আপার লিমিটের 3 গুণ হইতে হবে। আর ইমেজিং কোনো লাগবে, এর মধ্যে তিনটার মধ্যে দুইটা হলেই হবে। আচ্ছা, হওয়ার পরে ক্লাসিফিকেশন আসবে, মাইল্ড, মডারেট, মডারেটলি সিভিয়ার, মডারেটলি সিভিয়ার এবং সিভিয়ার। কিসের উপর নির্ভর করে? এটাও এই আটলান্টিক ক্লাসিফিকেশনই, মানে আটলান্টিকের অনুযায়ী, মানে ডিউরেশন 48 ঘন্টার কম, আর হলো মানে অর্গান ইনভলভমেন্ট আছে কিনা। যদি অর্গান ইনভলভমেন্ট থাকে এবং 48 ঘন্টার বেশি তাহলে সিভিয়ার, আর কিছু দেখতে হবে না। তাহলে আমরা যত পেশেন্ট পাই সবই তো সিভিয়ার। আর আমাদের কাছে আসে 48 ঘন্টা পরে, মানে 48 ঘন্টার মধ্যে সে যদি রিজলভ করে যায় তাহলে মডারেট। অর্গান ইনভলভমেন্ট ছিল 48 ঘন্টার মধ্যে রিজলভ হয়ে গেছে মডারেটলি সিভিয়ার, 48 ঘন্টার বেশি তাহলে সিভিয়ার। আর সিমটম, সাইন সিমটম আছে বাট কোনো অর্গান ফেলিওর নাই তাহলে মাইল্ড। তাহলে মাইল্ড তো পাওয়ার দেওয়ারই কথা না, তাহলে মডারেটলি সিভিয়ার এবং সিভিয়ার, আর আমরা যা পাই সবই সিভিয়ার। তাহলে আমরা ডায়াগনোসিস করলাম এবং গ্রেডে ফেলে দিলাম। তাহলে এখন কজ কি হতে পারে একিউট প্যানক্রিয়াটাইটিসের? বেশি কমন হলো গলস্টোন আর অ্যালকোহল, এই দুটোই কমন, আর বাকি অনেকগুলো আছে। আচ্ছা, এখন হলো আর ফার্দার কি ইনভেস্টিগেশন করব? আর ফার্দার কি ইনভেস্টিগেশন করব? আমরা তো বলে ফেললাম মাইল্ড, মডারেটলি সিভিয়ার, সিভিয়ার। তাহলে সেই অর্গান দেখতে হবে না, অর্গান ইনভলভমেন্ট হচ্ছে কিনা। এন্ড কি কি অর্গান ইনভলভমেন্ট হয় কমনলি? লাং, কিডনি, কিডনি, তারপর সবই হয় এর মধ্যে, লাং, কিডনি, আর কি লাং, সরি, হ্যাঁ, হিমোডাইনামিক্স, লাং, কিডনি এবং হিমোডাইনামিক্স। লাংসে কি হয়? এআরডিএস অথবা মিনিমাম কিছু না হলেও প্লুরাল ডিফিউশন। কিডনিতে একেআই, হিমোডাইনামিক্সে সার্স, যেটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, মানে শকে চলে যায়। ঠিক আছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হয়ে শকে যায়। তাহলে এখানে যে শকে গেল, কোন ধরনের শক হবে? সেপসিস কোত্থেকে আসলো? সিস্টেমিক ইনফ্লামেটরি সিনড্রোম, মানে ইনফ্লামেশন হয়ে ডিস্ট্রিবিউটিভ শক। একিউট লিভার ফেলিওরে বলছিলাম ডিস্ট্রিবিউটিভ শক, নাইট্রিক অক্সাইড দিয়ে হয়। এখানেও সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ শক, এখানে কিন্তু সেপসিস না। আচ্ছা, তাহলে এগুলোর জন্য আমাদের কি করতে হবে? লাংস দেখতে হলে পেশেন্টের এক্সরে করতে হবে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস লাগবে, তাই না? বা লাং আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। একেআই হলে, একেআই চিন্তা করলে ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ইউরিয়া। ঠিক আছে, শকের জন্য তো আমরা মানে এবিজি করতে পারি, মানে শকের আদার কজগুলো এক্সক্লুড করতে হবে, তাই না? আর ডায়াগনোসিসের জন্য তো আমরা লাইপেজ, অ্যামাইলেজ, আল্ট্রাসাউন্ড, সিটি এগুলো করলাম। ঠিক আছে, এখন ম্যানেজমেন্ট জন্য আসি। আচ্ছা, ইনভেস্টিগেশনে তো আমরা আলট্রা বললাম, আর কি বললাম? সিটি বললাম।
তুমি সিটি কখন অর্ডার দিবা আর আল্ট্রাসাউন্ড কখন অর্ডার করবা, অ্যাডভাইস করবা না? পেশেন্ট আসছে, এখন ধর কালকে পেশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে, আজকে 24 ঘন্টা হলো আলট্রা করলা, সিটি স্ক্যান তাহলে কখন? কমপ্লিকেশন চিন্তা করলা, আচ্ছা সে কমপ্লিকেশন হইতে কতক্ষণ লাগবে, মানে কতক্ষণ পরে বুঝতে পারো যে কমপ্লিকেশন হচ্ছে? 48 আওয়ার্স বা 72 আওয়ার্স। হ্যাঁ, মানে তার আগে সিটি স্ক্যান দিয়ে লাভ হবে না, আর্লি সিটি স্ক্যানে নর্মাল দেখাবে। কারণ একিউট প্যানক্রিয়াটাইটিসে ওই যে বললাম না সিস্টেমিক ইনফ্লামেটরি সিনড্রোম, যেটা যেমন সিস্টেমে হয় আবার লোকালি হয়। লোকালি সেটা ইনফ্লামেশন হবে, ইডেমাটাস হবে, তারপরে অনেক সময় ইডেমাটাস হয়, এটা নেক্রোসিস হয়, স্যাপনিফিকেশন হয়, তাহলে ওইগুলো টাইম লাগবে 48 আওয়ার্সের বেশি, 72 আওয়ার্স। তাহলে তুমি যখন সিটি অর্ডার করো অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে এটা 72 ঘন্টা পার হয়েছে, এবং সিটিতে অবশ্যই কি কি লিখতে হবে? নন কন্ট্রাস্ট না কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট এনহ্যান্সড, সিইসিটি বলে, সিইসিটি। ঠিক আছে, কারণ আমরা কি দেখি সিটি স্ক্যানে? নেক্রোসিস, নেক্রোসিস হইলো কিনা। যদি সেটা এনহ্যান্স করে তাহলে তো ভালো, এনহ্যান্স না করলেই খারাপ। সিটি স্ক্যানে যদি এনহ্যান্স না করে তার মানে সেটা নেক্রোসিস হয়ে যাচ্ছে, মানে সার্কুলেশন নাই। তাহলে এই জন্য আমরা সিটি স্ক্যান করে তো কমপ্লিকেশন দেখতে চাই, তুমি যেটা বললা, তাহলে কমপ্লিকেশন তো নেক্রোসিস। আর আমরা যদি কন্ট্রাস্ট দেই, সেটা যদি এনহ্যান্স করে, নেক্রোসিস হয় নাই, এখন পর্যন্ত ভাস্কুলারিটি ভালো আছে। আর যদি এনহ্যান্স না করে তাহলে ভাস্কুলারিটি নাই, নেক্রোসিস। তাহলে আমি যে এর জন্য করতে চাইলাম সেটা আমার ফুলফিল হলো। তাহলে আমরা একটা একটা করে ম্যানেজমেন্টে আসি, একটা একটা করে ম্যানেজমেন্টে আসি। আমরা কি করব প্রথমে? আমরা রিসাসিটেশন, কারণ আমরা বলছিলাম কি যে তার হার্ট ধরে যা হিমোডাইনামিক্স, তার লাংস ধরে একিআই হয়। তাহলে লাং এবং হার্ট আমাদের প্রথমে আগে ফোকাস করতে হবে। তাহলে রিসাসিটেশন, পেশেন্টের অক্সিজেন লাগবে কিনা, পেশেন্টের ইনটিউবেশন লাগবে কিনা সেগুলো চিন্তা করবে, পেশেন্টের হিমোডাইনামিক্সের জন্য ফ্লুইড লাগবে কিনা। এটা হলো প্রধান, প্রথম পেশেন্টকে রিসাসিটেশন হলো প্রধান। তাহলে কখন ইনটিউবেশন লাগবে? ইয়ারডিএস হলে ইনটিউবেশন লাগবে এরকম না। যদি পেশেন্টের ইয়ারডিএস এর গ্রেড যদি বেশি হয়, পেশেন্টের যদি সিক্রেশন বেশি থাকে, পেশেন্ট যদি দেখা যায় যে নিউরোলজিক্যালি ডিটেরিয়েট হয়ে যাচ্ছে, তার কাফ রিফ্লেক্স ফল করতেছে বা ওয়ার্ক অফ ব্রিদিং বেশি হচ্ছে, তখন আপনার ইনটিউবেশনের কথা চিন্তা করতে হবে। আর এছাড়া আপনি নর্মাল অক্সিজেন, হাই ফ্লো মাস্ক, এনআইভি দিয়ে ওগুলো রাখতে পারেন। তাহলে পেশেন্টের এয়ারওয়ে এবং ভেন্টিলেশন গেল। তারপর হলো হিমোডাইনামিক্স, ফ্লুইড। ফ্লুইড কতটুকু দিব? এখন আমরা বলছিলাম কি ভ্যাসোডাইলেশন, ভ্যাসোডাইলেটরি শক। তাহলে আর আলটিমেটলি কি এখানে রিলেটিভ হাইপোভলিমিয়া আছে, তাহলে আমাদের ফ্লুইড দিতে হবে। তাহলে ফ্লুইড কতটুকু দিব? অনেক বেশি। কতটুকু বেশি? এরকম কিছু কন্ডিশন বলো তো যেখানে অনেক বেশি ফ্লুইড দেওয়া লাগে, মানে ফ্লুইড দেওয়াই ম্যানেজমেন্টের একটা অংশ। ডিকে, এইচএচএস, সেপ্টিক শক, র্যাবডোমায়োলাইসিস, হাইপারক্যালসিমিয়া, তারপরে সেপটিক শকের একটা ব্যাপার আছে, তারপরে বার্ন বলো না, বার্ন পেশেন্টের, তাই না? প্রচুর ফ্লুইড এবং হিসাব করে দিতে হবে, তাই না? আচ্ছা, আর একিউট প্যানক্রিয়াটাইটিস, এটা একটা সময় বলছে অনেক ফ্লুইড, কিন্তু এখন আর বলে না এখন ফ্লুইড কতটুকু। না 30 ml তো অনেক বেশি, 4 লিটারও না। এটা মানে যে ট্রায়ালের মাধ্যমে এটা পাস হয়ে আসছে যে বেশি ফ্লুইড লাগবে না, এটারে বলে কি ওয়াটারফল ট্রায়াল। মানে কি বলে বাংলা? প্রপাত, কি এটাতে? ওয়াটার, জলপ্রপাত, মানে ওইখান থেকে নাম দিছে এটা আর কি, জলপ্রপাত মানে ওয়াটারফল ট্রায়াল। ওরা দেখছে যে মানে বেশি দিলে লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হবে ফ্লুইড দিলে? পেশেন্টের এক্সট্রা ভ্যাসেশন হবে, অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে, ইফিউশন বাড়বে। তো ওনারা দেখছে যে বোলাস 10 ml করে দিবে পার কেজি স্টেট ডোজ, দেওয়ার পরে 1.5 ml পার কেজি পার আওয়ার করে চলবে। তার মানে আবার ঘন্টার পর ঘন্টা চলবে না, কিন্তু কিছু ফলো আপ দেখবে, বাড়াবে না কমাবে। ডেঙ্গুতে যেটা করি আমরা 1.5 ml 1.5 ml পার কেজি পার আওয়ার হিসেবে চলবে। প্রথমে 10 ml করে বোলাস, হ্যাঁ এটাই বলতেছি, এটা দিয়ে আমরা স্টার্ট করবো। আমরা দিচ্ছি যে
কিসের উপরে নির্ভর করে এটা আমরা চালাবো বা কমাবো, সে প্যারামিটার দেখতে হবে। কি কি প্যারামিটার দেখবো? পারফিউশন হচ্ছে কিনা ঠিক মতো, মানে অনেকগুলো বলি না আমরা যে পারফিউশনের মার্কার, অনেকগুলো পারফিউশন মার্কার আছে, এর মধ্যে আমরা স্পেশালি রেনাল পারফিউশন হচ্ছে কিনা সেটা দেখবো। ইউরিন আউটপুট কেমন হচ্ছে, আমাদের টার্গেট ইউরিন আউটপুট কত, 0.5 থেকে 1 ml হলে খুশি, এবং ব্লাড প্রেশার 65 এর বেশি থাকলে খুশি। ঠিক আছে, এই দুইটা হলো মেইন প্যারামিটার। তাছাড়া ওই যে ব্লাড ইউরিয়া দেখে, হেমাটোক্রিট দেখা যেতে পারে, সোডিয়াম দেখা যেতে পারে, কিন্তু ইউরিন আউটপুট এবং ব্লাড প্রেশার আমাদের মেইন টার্গেট হলো এই দুইটা মানে ভালো রাখা। যদি দেখা যায় যে ইউরিন আউটপুট 1 ml এর চেয়েও বেশি হচ্ছে, তাই না, তাহলে 1 ml পার কেজি পার আওয়ার যদি আসে, 24 ঘন্টা কতটুকু ইউরিন আউটপুট হয়, কতটুকু লাগে? 1500 ml, এভারেজে 1500 ml। তো 1500 ml ইউরিন আউটপুট তো খুব মানে আহামরি কিছু না, আসেই কিন্তু। তাহলে তুমি খেয়াল করছো কিনা যে ব্যাপারটা, যে আমরা টার্গেট হলো এই একিউট প্যানক্রিয়াটিসের টার্গেট হলো 1500। 1500 তো কম বেশি সব বেশিরভাগ পেশেন্টেরই হয়, এমনকি আরো বেশি হয়, 3 লিটারও হয়। তাহলে এত বেশি কিন্তু টার্গেট না, টার্গেট কিন্তু এখন সব কিছু কম, লো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা রিসাসিটেশন করলাম, তারপরে হলো তারপরে মেইন প্রবলেম কি, একিউট প্যানক্রিয়াটিসের পেইন ম্যানেজমেন্ট। পেইনের বলে যে মাল্টিমোডাল, অ্যানেসেট ছাড়া মাল্টিমোডাল, মানে ইন্ট্রাভেনাস হোক, পেশেন্টের ইন্ট্রাথিক্যাল হোক বা লোকালি হোক, যে কোনোভাবে পেশেন্টের অ্যানালজেসিয়া দেওয়ার জন্য, অ্যানেসেট বাদ দিয়ে। ঠিক আছে, আমরা তো অনেকগুলো পেশেন্টের দিছি, তাই না, এটাকে এপিডুরাল। আচ্ছা, তারপরে নিউট্রিশন, ইম্পর্টেন্ট হলো নিউট্রিশন শুরু করা, আর্লি নিউট্রিশন শুরু করা। হ্যাঁ, নেজোগ্যাস্ট্রিক হোক, নেজোজেজনাল হোক বা ওরাল হোক, যেটা পসিবল হয়। এরপর হলো যে অ্যান্টিবায়োটিক দিব কিনা, দেওয়া দরকার আছে কিনা। সেকেন্ডারি ইনফেকশন যদি চিন্তা করি সেটা, তখন সেকেন্ডারি ইনফেকশন কিভাবে বুঝবো? না, এটা তো ওই কারণে হবে, সিস্টেমিক ইনফ্লামেটরি সিনড্রোম, ফিভার আসবে না, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এখানে তো 5 রকমের পরিবর্তন আসে, টেম্পারেচার বাড়বে কমবে, ডাব্লিউবিসি বাড়বে কমবে, টেকিকার্ডিয়া হবে, ব্লাড প্রেশার বাড়বে কমবে। হ্যাঁ, তাহলে এগুলো তো হবে, ওইগুলো না, এগুলো তো হলো ইনফ্লামেটরি মার্কার। ইনফেকশনের জন্য কি দেখবা? প্রোক্যাল, পিসিটি, প্রোক্যাল দেখতে হবে। যদি প্রোক্যাল বেশি থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারো, অথবা কালচার করলে। ঠিক আছে, অনেক সময় যে নেক্রোসিস হয় না, নেক্রোসিস থেকে মানে স্যাম্পল নিয়ে কালচার করা যায়, তাহলে প্রোক্যালসাইটোনিন যদি বেশি থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। ওরাল মানে নেজোগ্যাস্ট্রিক বা নেজোজেজুনাল, মানে অ্যাজ লং অ্যাজ ন্যাচারাল, ইন্টিগ্রিটি মেনটেন করা। সবচেয়ে ফিজিওলজিক্যাল কি, মুখে খাওয়া, মুখে খাইতে পারছে না, তাহলে আমরা ইন্টেস্টাইনে পৌঁছাবো যে কোনোভাবে, স্টোমাকে হোক বা জেজুনাম হোক, হচ্ছে না। তারপরে প্যারেন্টাল নিউট্রিশন তো নিউট্রিশনের মানে ফিজিওলজির মধ্যে পড়ে না, তখন তোমার তো মেনটেন করার জন্য দেওয়া। প্যানক্রিয়াসের উপরে লোড পড়বে কিনা, হ্যাঁ এখানে দিতে, প্যানক্রিয়াসের উপরে লোড পড়বে যদি তুমি মানে কি বলে এটাকে ফ্যাটি ফুড দেওয়া হয় বা হাই কার্বোহাইড্রেট দেওয়া হয়। আচ্ছা, এখন মানে এইখানে ফিডিং দেওয়ার উদ্দেশ্য কি, প্যানক্রিয়াসের উপরে লোড কম পড়লো বেশি পড়লো সেটা না, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন কমানোর জন্য। তুমি যখন গাটে কোনো কিছু খাবার দিলে না, এখানে কি হবে, পেরিস্টালসিস হবে না, অর্গানিজমগুলো বসে থাকবে এবং মাল্টিপ্লিকেশন করবে, এবং সেখান থেকে ট্রান্সলোকেশন হবে, অথবা এখানে টক্সিন প্রোডাকশন করবে অনেক বেশি। তুমি যদি ফিডিং দাও সেটা পেরিস্টালসিস হবে এবং সেগুলো মানে এক্সক্রিশন হবে বা পাস হবে। আচ্ছা, এখন হলো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বলছিলাম যে ইউএসজি করা, সিটি করা, এর মধ্যে আরো কিছু ইনভেস্টিগেশন করে, এমআরসিপি করে, ইআরসিপি করে। এগুলো স্পেশাল যদি কোশ্চেন হয় যে এমআরসিপির ইন্ডিকেশন কি, ইআরসিপির ইন্ডিকেশন কি, একিউট প্যানক্রিয়াটিসের।
এমআরসিপি কখন করবে, ইআরসিপি কখন করবে? প্রথম কথা হলো যে সিটি স্ক্যান আমরা দেখি কি, মানে অনেক সময় সফট টিস্যু সিটি স্ক্যানে ভালো আসে না। তুমি যদি মনে করো যে বিলিয়ারি চ্যানেলে প্রবলেম, তাহলে সেক্ষেত্রে এমআরআই ভালো। আর এমআরআই এর মধ্যে স্পেশাল ইয়ার হলো কি এমআরসিপি, যেটা শুধু এই প্যানক্রিয়াস এবং বিলিয়ারি চ্যানেল সেগুলোর জন্য দেখে। এবং এটা কি ডায়াগনস্টিক। এমন মনে করো যে তুমি বিলিয়ারি চ্যানেলে কিছু পাচ্ছ, স্টোন পাচ্ছ বা একটা টিউমার পাচ্ছ, সেই জন্য এটা হলো এমআরসিপি করলো। এখন ইআরসিপি কখন করবে? ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক, এবং স্পেশাল ইন্ডিকেশন আছে যে দুইটা কারণে তোমার ইআরসিপি করা লাগে আর্লি। এমনি তো বলা হয় যে প্যানক্রিয়াস হলো কি আগ্নেয়গিরি, প্যানক্রিয়াস হলো পেটের আগ্নেয়গিরি, এটাতে যত হাত কম দেওয়া যায়, তাই না? তুমি যখন হাত দিবা তখন এটা আরো বেশি ফ্লেয়ার হতে পারে। তাহলে ইআরসিপি তখনই করা হবে যদি দেখা যায় যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে ডিউ টু গলস্টোন এবং মানে কোলাঞ্জাইটিস আছে এবং মানে অবস্ট্রাকশন আছে। আমরা যদি দুইটা কথাই বলি, একটা হলো কোলাঞ্জাইটিস আছে এবং সিবিডি ডাইলেটেড বা অবস্ট্রাকশন আছে, তাহলে এটা রিলিভ করতে হবে। রিলিভ করলে তার প্যানক্রিয়াটাইটিস কমবে। তাহলে ইআরসিপির ইন্ডিকেশন হলো এটা। টাইম শেষ নাকি? কয়টা বাজে? 1:30। আর বলবো প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন, ওই যে কিছু লোকাল কমপ্লিকেশন, সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক তো আমরা অলরেডি বললাম যে আরডিএস হবে, একে হবে, হিমোডাইনামিক আনস্টেবল হবে, পেশেন্টের কি বলে এটাকে শকে যাবে। আর লোকাল প্যানক্রিয়াটিক নেক্রোসিস হবে, প্যানক্রিয়াটিক ফ্লুইড, হ্যাঁ অনেক সময় ফ্লুইড কালেকশন এমনি হতে পারে, সিউডোসিস্ট ছাড়া ফ্লুইড কালেকশন হতে পারে, কোনো ওয়াল টল তৈরি হবে না, ওয়াল হলে সিস্ট বা সিউডোসিস্ট। হ্যাঁ, আর হ্যাঁ অনেক সময় দেখা যায় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট থেকে আবার কি হতে পারে, ফিস্টুলা হতে পারে, ফিস্টুলা হয়। আর যদি এখানে অনেক সময় কি ব্লিডিং হতে পারে, ভেসেলসগুলো যদি ইনভলভমেন্ট থাকে, নেক্রোসিস হয়ে ভেসেল রাপচার হয়ে গেল। আর আরেকটা কমপ্লিকেশন হয় যেটা কোশ্চেন হতে পারে, অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম, ঠিক আছে? তাহলে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোমে একটু 2-1 মিনিট কথা বলে শেষ। কেমন সিনারিও থাকবে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম? সিনারিও দেই আমি কোশ্চেনটা। কেমন সিনারিও থাকবে? পেশেন্টের একটা অ্যাবডোমিনাল সার্জারি হলো, কোনো একটা সার্জারি হলো বা একটা ট্রমা ছিল, অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ওই পেশেন্টের 3rd ডে বা 4th ডেতে দেখা গেল তার হাইপোক্সিয়া ডেভেলপ করছে, ইউরিন আউটপুট কমে গেছে, পেশেন্ট শকে। হাইপোক্সিয়ার কারণ হিসেবে পরে দেখা যাচ্ছে যে তার প্লাটো প্রেশার বেশি, আর ইউরিন আউটপুট তো কম, এদিকে সিরাম ক্রিয়েটিনিন বাড়তেছে, ইউরিয়া বাড়তেছে, সব মানে ফ্লুইড দিলেও কাজ হচ্ছে না। অনেক সময় ফ্লুইডে শক মানে বরং আরো বাড়ায় দিচ্ছে। শকের পরিমাণ বা তার যে সিস্টেমিক কন্ডিশন ছিল সেটা আরো ডিটারিয়েট করতেছে ফ্লুইড দেওয়াতে। তাহলে হাইপোক্সিয়া কেন হইলো? ইউরিন আউটপুট কেন কমলো? পেশেন্ট শকে গেল কেন? হ্যাঁ, একটা হলো আমরা যদিও এটাকে বলি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম, অ্যাবডোমিনাল সিনড্রোম, কিন্তু বইপত্রে বলে বা এতে বলে যেটা কি মাল্টি কম্পার্টমেন্টাল। হ্যাঁ, মানে পেটের চাপ ফুসফুসে যাবে, ফুসফুসের চাপ ব্রেনেও যাবে, আইসিকিউ বাড়বে, ঠিক আছে? তাহলে এইখানে কোনো কারণে চাপ বাড়তেছে, বাড়ার ফলে এখানে যে রেনাল ভেসেল ছিল কম্প্রোমাইজড হচ্ছে, এখান থেকে ভেনাস রিটার্ন ঠিক মতো হচ্ছে না, মানে পায়ের দিকে তো ভেনাস রিটার্ন হবে না। তাহলে এখানে ভেনাস রিটার্ন না হলে তো পরে ইয়েও আসবে না, হ্যাঁ মানে এলবি আউটপুটও হবে না। তাহলে এখানে এলবি যেহেতু আউটপুট হয় না, পেশেন্ট শকে যাচ্ছে। একই কারণে এইদিকে রেনাল পারফিউশন হচ্ছে না, তাহলে ইউরিন আউটপুট কমতেছে, রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে। এদিকে চাপ দিচ্ছে, ডায়াফ্রাম এখানে ছিল, এটা উপরে উঠে যাচ্ছে, অনেক উপরে গেছে, তাহলে এখানে কি হবে? ভলিউম শ্রিঙ্কেজ হলো না, চুপসে গেল। তাহলে চুপসে গেলে লাং এক্সপ্যান্ড করতে পারলো না,
আর যদি লাং এক্সপেন্ড না করতে পারে সেটাকে আমরা কি বলি? কমপ্লায়েন্স। লাং এর কমপ্লায়েন্স খারাপ, তাহলে কমপ্লায়েন্স খারাপ মানে প্লাটো প্রেশার বাড়তেছে, আর একে দেখে হাইপোক্সিয়া হচ্ছে। আর এটা যখন আরো বাড়ে তখন পেশেন্টের আইসিপিও বাড়তে পারে, যেহেতু ভেনাস রিটার্ন হচ্ছে না, আইসিপিও বাড়বে। তাহলে এখন চিকিৎসা কি হবে? আচ্ছা, মানে এর আগে আমরা যদি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম চিন্তা করে থাকি, ডায়াগনোসিস করবো কিভাবে? হ্যাঁ, সমস্যা কোথায়? পেরিটোনিয়ামে বা অ্যাবডোমিনের ভিতরে। তাহলে অ্যাবডোমিনের ভিতরে প্রেশার বাড়ছে চিন্তা করলাম, তাহলে প্রেশার মাপতে হবে। আমরা ডিরেক্টলি মাপতে পারি ম্যানোমিটার দিয়ে, অথবা ইনডিরেক্টলি এর মধ্যে ব্লাডারের ইন্ট্রাভেসিক্যাল প্রেশার মাপা যেতে পারে। এখন মাপলাম, মাপার পরে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তাহলে আমাদের ম্যানেজমেন্ট কি হবে? সব জায়গার প্রেশার কমাইতে হবে, সব জায়গার প্রেশার কমাইতে হবে। তাহলে পেটের অ্যাবডোমিনাল ওয়াল, পেরিটোনিয়াম, গাট, হ্যাঁ, তাহলে এই সবগুলোর তো ইয়ে করতে হবে। তাহলে অ্যাবডোমিনাল ওয়ালের প্রেশার কমাইতে হলে আমাকে কি করতে হবে? দেখা যাবে অনেক টাইট ব্যান্ডেজ থাকবে, সেটাকে লুজ করতে হবে। অনেক সময় ইস্কার বলে না, হ্যাঁ, সেটাকে কমাইতে হবে। অথবা সুচার দেওয়া থাকে, সেই সুচারকে লুজ করে দিতে হবে, ওই যে মাঝে মাঝে সার্জনরা যেটা করে। তারপরে এই যে পেটের মধ্যে পানি জমছে অনেক, মানে পেরিটোনিয়ামে পানি বের করে দেওয়া লাগতে পারে। গাটওয়ালের মোটিলিটি কম, মানে অবস্ট্রাকশন হয়েছে, তাহলে মোটিলিটি বাড়াইতে হবে। ভিতরে গাটের ভিতরে কিছু জমে আছে, বাতাস হোক বা গাট কন্টেন্ট হোক, তাহলে উপরে এনজি, নিচে ফ্ল্যাটাস টিউব বা মোটিলিটি বাড়ানোর জন্য ওষুধ দেওয়া। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোমের ম্যানেজমেন্ট করতে, আর বাকিগুলো তো উপরের গুলো নিচের গুলো তো ওইগুলো ঠিক হয়ে যাবে, সাপোর্টিভ। কার কোনো কোশ্চেন? 3 চ্যাপ্টার কিন্তু পড়াই ফেলছি। হ্যাঁ, হেপাটোবিলিয়ারি, জিআইটি, প্যানক্রিয়াস। কোনো স্ট্যান্ডিং বলতে কি, মানে হার্টের? ও অনেক, হ্যাঁ, এটা তো আরো ডিপের কোশ্চেন। এখন আমরা যে টার্লিভেশন মুখস্থ বলে দিলাম 5 দিন চালাবো, এটা কিন্তু ঠিক না। এটা দেখতে হবে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে, মানে আমি যে কারণে দিছিলাম যে ইউরিন আউটপুট বাড়বে, ক্রিয়েটিনিন কমবে, সেটা বাড়তেছিল। যদি বাড়ে তাহলে কন্টিনিউ করার কথা বলছে, যদি না বাড়ে তাহলে অফ করে দেবে। টার্লিভেশন নিজে সব জায়গায় নিজেও ইস্কিমিয়া করতে পারে, এবং করোনারি হার্ট ডিজিজ বাড়াই দিতে পারে। এবং ঠিক আছে, মানে ওইটা হলে ওইরকমভাবে, মানে মেইন কথাগুলো যেগুলো বললাম এগুলো তো হাইলাইটেড কথাবার্তা। ভিতরে কথাবার্তা হলো যে টার্লিভেশন দেওয়ার পরে আবার দেখতে হয়, মানে আমার ওষুধ কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে কন্টিনিউ করবে, আর না হলে অফ করে। না, মানে টাইম দিতে হবে একটা 48 আওয়ার্স বা তারও বেশি। ডোজ কমানো যেতে পারে, অথবা অন্য ওষুধ দেওয়া যেতে পারে। মানে এর মধ্যে আমরা ভাসোকনস্ট্রিক্টর তো অনেকগুলো নাম বললাম, অক্টিউটাইড দেওয়া যেতে পারে, মিডোট্রিন দেওয়া যেতে পারে, নরেট দেওয়া যেতে পারে, অফ করে দেওয়া যেতে পারে।